স্বাগত দেশ বাণিজ্যের সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। মার্জারের তালিকায় থাকা 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল 5 ব্যাংকের প্রশাসকের নাম ঘোষণা করা হবে আজ। ইউনিয়ন ও গ্লোবালের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের 2 পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন 3 নির্বাহী পরিচালক। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য বলছে এক্সিম ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকতুল আলমকে। নির্বাহী পরিচালক বদিউল জামান দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও সালাউদ্দিন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব। অন্যদিকে পরিচালক আবুল হাশেম ও মাকসুদুল আলম ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মোতাবেক এই 5 শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংকে একীভূত করার একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে। আর এর অংশ হিসাবে প্রথম ধাপে ব্যাংকগুলোকে প্রশাসক বসানো হচ্ছে। প্রাথমিকভাবে 5 ব্যাংকে একীভূত করতে 35,200 কোটি টাকার মতো খরচ হবে, যার মধ্যে 20,200 কোটি টাকা দেবে সরকার। তবে 10,000 কোটি টাকা দেয়া হবে নগদ টাকায়, বাকি সুকুক বন্ডের মাধ্যমে। এদিকে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন গ্লোবাল ইসলামী ব্যাংক। এই বিষয়ে মামলা করবে কিনা তা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান। আজকে থেকেই সম্ভবত অ্যাডমিনিস্ট্রেটর চলে যাবেন প্রত্যেক ব্যাংকে। আগামীকাল থেকে হয়তো এই বোর্ড আর থাকবে না, আজকে থেকেই থাকবে না। প্রশাসকের যা রোল রেজুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী সেটাই আগামীকাল থেকে বলবৎ হবে ব্যাংকগুলোতে। তার মানে মার্জারের দিকে রিয়েল স্টেপটা স্টার্ট হয়ে গেল। চেয়ারম্যানদেরকে ডাকা হয়েছে এবং চেয়ারম্যান সাহেবদের সামনে এই কথাগুলো এক্সপ্রেস করা হয়েছে যে এই বোর্ডগুলো নতুন বোর্ড এসে জাতীয় প্রয়োজনে তারা এই ব্যাংক জাতীয় ওভারঅল ব্যাংকিং এর স্বার্থে তারা দায়িত্ব পালন করবে। দর্শক, ব্যাংকে উদ্বোধনকরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন চলছে, সেখানে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। লায়াবিলিটি প্রকৃতপক্ষে তো এটা আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না, কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। এখানে তো শেয়ারটা জিরো হয়ে যাবে, কাজে আর তো বাজেয়াপ্তি করার কিছু দরকার নেই আমাদের। আমি সমকাল পত্রিকায় আমার একটা কোশ্চেন স্যার, এই যে আজকে যে ব্যাংকগুলো অকার্যকর হয়ে গেল, আবার বলছেন যে বিজনেস রান করবে, তো এখন ধরেন এসআইবিএল এর একটা এলসি, এটা আসলে কি নামে এলসিটা হবে? না, এখনো এসআইবিএল নামেই ওটা চলবে যতদিন পর্যন্ত না আমরা পুরো মার্জার প্রসেসটাকে কমপ্লিট করি। এবং এটা আস্তে আস্তে ধাপে ধাপে হবে, প্রত্যেকটা ব্যাংকে একই দিনে হবে তা তো না। হয়তো এলসি অপারেশন গুলো ধাপে 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 প্রত্যেকটা ব্যাংকটাকে নতুন ব্যাংকের সাথে মার্জ করে যাবে। আবার ম্যান পাওয়ারের ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, আইটি ইন্টিগ্রেশন হয়তো সময় একটু বেশি লাগবে, কেউ কেউ হয়তো তাদের টেকনোলজিক্যাল ব্যাকবোন খুব উইক, তাদের সময় লাগবে, হয়তো তাদেরটা পুরোটা স্ক্র্যাপ করে দিতে হবে, নতুন করে কিনে সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে। দিজ আর কমপ্লেক্স ইস্যুস। এটা আমরা একদিনে বা 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে যেটা সলভ হবে না, হবে না। একটা সাধারণত এই ধরনের মার্জার 2 বছর লাগে। এখানে আরো কমপ্লিকেটেড, 5টা ব্যাংককে আমরা মার্জ করছি, 2টা ব্যাংক না। এটা স্ট্যান্ডার্ড চার্টার আর ইয়ের মতো না, গ্রিনলেস দা, সেখানে 2 বছর লেগেছে, আমাদের এইখানে আরেকটু সময় লাগতেও পারে। তো কাজেই এটা আমি এখনই সময় প্রেডিকশন করব না। আমি বলবো যে এটা আমাদেরকে সিস্টেমেটিক্যালি মেথডিক্যালি আমাদেরকে এগিয়ে এগুলোকে সলভ করতে হবে। এভরি ডে উইল বি স্টার্ট। আমি ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা থেকে। স্যার, আমার ছোট একটা প্রশ্ন, এটা হল যে আপনি শেয়ারগুলো জিরো করে দিচ্ছেন, কিন্তু যারা প্রতিষ্ঠাতা উদ্যোক্তা তারা যদি এই মুহূর্তে আইনের আশ্রয় নেয়, তাহলে আপনি কিভাবে এটাকে সমাধান করবেন? আইনের আশ্রয় তো অবশ্যই কোর্ট উইল ডিসাইড অন দ্যাট। আমাদের তো আইনের ভিত্তি আছে, আমরা তো বেআইনি ভাবে যাচ্ছি না। আইন বলছে যে তাকে কম্পেনসেশন করতে হবে অন দ্য বেসিস অফ দ্য নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে নেগেটিভ। আমি কি করে তাকে 1 পয়সা দেবো? 1 পয়সা দেওয়ার ক্ষমতা তো আমার নাই। তারা যে লস করেছে সেই কিউমুলেটিভ লসের দায়ভার কে নিবে? আপনার কাছে একটা প্রশ্ন, যে যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয় তাহলে আমাদের হাতে এই সরকারের কাছে সময় খুব বেশি নাই,
সেক্ষেত্রে আপনি বলছেন যে খুব দ্রুতই এই ব্যাংকগুলো মার্জ হবে, এখানকার গ্রাহকরা কিন্তু তাকিয়ে আছে আসলে কখন কি হয়। সেক্ষেত্রে স্যার কবে নাগাদ হতে পারে এটা সম্পর্কে একটা সুনির্দিষ্ট সময় বা মাস এটা বলা যাবে কিনা স্যার? না, আপনি যেটা মিন করতে চাচ্ছেন যে ডিপোজিটররা তাদের অ্যাক্সেস টু ফান্ড কবে নাগাদ পেতে পারবে, এই তো? সেটা আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব। আমরা হয়তো এই মাসেই এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, আনকোয়েশ্চনেবলি এই মাসেই শেষের দিকের মধ্যেই এটা হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি রিজভিন আওয়াজ চ্যানেলে কাজ করি। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই মার্জার করতে গিয়ে আপনার কি মনে হয় যে আপনি জাস্টিস করেছেন নাকি ব্যাংকগুলোর প্রতি? কারণ পাঁচটা ব্যাংকের কম্পোজিশন এবং সক্ষমতা একরকম ছিল না, একটা ব্যাংকের যারা পরিচালক তারা দাবি করেছেন। আবার এর চেয়ে খারাপ ব্যাংক, সেটা বিএনপির একজন প্রভাবশালী নেতা চেয়ারম্যান, সেই কারণে আপনারা নিতে পারেন নাই, এটাও তারা বলছেন। আপনার কি মনে হয় স্যার যে পার্সোনাল ভেন্ডাটা কাজ করছে কোন নজরুল ইসলাম মজুমদার বা নাফিস আরাফাত বা এস আলম সাহেব? দেখুন, এখানে দুটো ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংক, এখানের সাথে আমি অন্যান্য নন শরিয়া ভিত্তিক ব্যাংককে আমি একীভূত করতে পারবো না। 2 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল ব্যাংক কিন্তু এগুলোই। দর্শক, মার্জার ইস্যুতে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলছিলেন মূলত 2 বছর লাগবে এই মার্জার হতে। তো শেষ পর্যন্ত আসলে কখন হয় সেটি আসলে দেখার বিষয়। এই বিষয়ে আমরা আবারও আলোচনা করতে পারি, আমাদের বিরতির পর হয়তো এই বিষয়ে আবার আলোচনা করবো। তবে তার আগে দেখে নিচ্ছি অন্য বেশ কিছু সংবাদ। অনিবন্ধিত মুঠোফোনের ব্যবহার বন্ধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে যারা বলছেন তাদের আচরণ দুর্বিসন্ধিমূলক, সরকারের কর ফাঁকি দেওয়ার তাদের অন্যতম উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন মোবাইল ফোন ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। বুধবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক বাস্তবায়ন একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংগঠনের সভাপতি জাকারিয়া শাকিল জানান, মোবাইল ফোন উৎপাদন ও আমদানি ট্যাক্স কমানোর জন্য এনবিআর এর কাছে আবেদন করা হবে, তাহলে আগের চেয়ে কম দামে ভোক্তা বৈধ পথে ফোন কিনতে পারবে। সংগঠনের সহসভাপতি বলেন, মোবাইল ফোন কেনা বেচার বাজার ও গুটি কয়েক মানুষের হাতে এই তথ্য ভুল। বাংলাদেশের বিদ্যমান আইনের সকল নিয়ম কানুন মেনে আবেদন করলে যে কেউ এই ব্যবসা করতে পারবে। 16 ডিসেম্বরের পরে যদি কোনো সেট থাকে যেটা রোমিং, আপনি বলছেন যে আমি বাইরে থেকে আসছি অথবা আমি অবৈধভাবে যদি কিনি, তাহলে তাকে 30 দিন সময় দেওয়া হবে এটাকে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য। মোবাইল ফোন বিজনেস করার ক্ষেত্রে আইন মেনে কেউ ব্যবসা করতে হলে হেল্পের জন্য বহু লোক এখানে বসে আছে। আমার কাছে মনে হয় এই প্রশ্ন কেউ যদি করে এটা নিতান্তই অমূলক, অথবা তার ভিতরে কোনো ধরনের দুর্বিসন্ধি থাকার কারণে ওই প্রশ্নটা তিনি করছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডেনিম রপ্তানিকারক দেশ হিসেবে বৈশ্বিক বাজারে মন্দা, ডলার সংকট ও এলডিসি উত্তরণের পর নতুন চ্যালেঞ্জে পড়তে পারে বাংলাদেশ ডেনিম খাত। এই বাস্তবতায় বুধবার রাজধানীতে শুরু হয়েছে 19তম বাংলাদেশ ডেনিম এক্সপো, যেখান থেকে মিলছে সংকট, সম্ভাবনা আর পরিবর্তনের নানা ইঙ্গিত। ফাহিম ইউসুফের প্রতিবেদন। টেকসই ও উদ্ভাবনী উৎপাদন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী 19তম বাংলাদেশ ডেনিম এক্সপো। এবারের আসরে অংশ নিয়েছে চীন, পাকিস্তান, স্পেন, তুরস্ক ও ভারত সহ দেশি বিদেশি 50টিরও বেশি প্রতিষ্ঠান, যেখানে প্রদর্শিত হচ্ছে পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডেনিম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের শক্ত অবস্থান রয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে। দেশে প্রায় 40 লাখের বেশি শ্রমিক সরাসরি ও পরোক্ষভাবে এ খাতের সঙ্গে যুক্ত। প্রতি বছর $3.5 বিলিয়ন বেশি রপ্তানি আয় করে দেশের ডেনিম শিল্প, যা মোট পোশাক রপ্তানির প্রায় 15%। তবে ইউরোপীয় বাজারে মন্দা, ডলার সংকট এবং এলডিসি পরবর্তী সময়ে শুল্ক সুবিধা হারানোর আশঙ্কায় অনিশ্চয়তার মুখে এই খাত। এক্সপোতে অংশ নেওয়া উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগে আসবে নতুন গতি। And in terms of customers moving orders, they're more likely to move more order to Bangladesh than be taking orders out of Bangladesh to other countries at the moment. There's still a competitive advantage for quality, lead time, pricing, service. It depends on several variables. The most
upcoming will be the election. এছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নতুন প্রযুক্তির ওয়াটারলেস ওয়াশিং, ইকোডাই বা কার্বন নিউট্রাল উৎপাদন প্রক্রিয়া বাস্তবায়ন করলে বাংলাদেশের ডেনিম ব্র্যান্ড বিশ্ববাজারে আলাদা অবস্থান নিতে পারবে বলে আশা তাদের। টোটাল মার্কেট ক্যাপাসিটি, মার্কেট সিচুয়েশন যদি বলি, সেক্ষেত্রে বাংলাদেশে গার্মেন্টস বিজনেস আগের থেকে রিডিউস হয়েছে, বাট আমরা আশা করতেছি ইটস ওভারকাম ভেরি সুন। ডেনিম এক্সপো প্রত্যেকবারই কাস্টমার পাই আমরা, ভালোই ভিজিটর হয়, সো আশা করতেছি এবারও এটা সাকসেস হবে। মেলায় আসা দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন আগের তুলনায় ক্রেতাদের উপস্থিতি এবার কিছুটা কম, আবার অনেকে এবারের আয়োজনে দেখছেন সুসংগঠিত এবং সম্ভাবনাময় দিক। ডেনিম এক্সপো যেভাবে হয়, আমি যেটা আশা করে এসেছিলাম, আসলে সেই রকম আমি পাই নাই, আসলে এখন পর্যন্ত দেখি নাই। এবারের এক্সিবিশনটা আমার কাছে মনে হচ্ছে প্রিভিয়াস টাইম থেকে অনেক বেটার। এখানে আগে যেসব অসঙ্গতিগুলো ছিল এগুলো নেই। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন নীতি সহায়তা, রপ্তানি প্রণোদনা এবং সবুজ বিনিয়োগ অব্যাহত থাকলে দেশের ডেনিম শিল্প খুব দ্রুতই পৌঁছাবে নতুন উচ্চতায়। বর্তমানে ইলেকট্রিসিটি এবং গ্যাসের যে ক্রাইসিস আছে এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ট্যারিফ নির্ধারণ করছে গ্লোবালি, এগুলো মিলে আমাদেরকে কিন্তু টিকে থাকা বড় চ্যালেঞ্জ হচ্ছে। দেশের ডেনিম শিল্পের সবচেয়ে বড় সমস্যা এখন কাঁচামাল নির্ভরতা ও জ্বালানি ব্যয়ের চাপ। তবে টেকসই উৎপাদন, উদ্ভাবনী প্রযুক্তি ও নতুন রপ্তানি বাজার সম্প্রসারণে রয়েছে বিশাল সম্ভাবনা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তাদের সংগঠন ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। গ্রাহক আস্থা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে এই খাতকে আরও শক্তিশালী করার নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম। অনুষ্ঠানে পরিচালনা ছিলেন সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ। এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ডিএসডিএফ ভাইস প্রেসিডেন্ট হামিদুর রহমান সহ অন্যান্যরা। করেও তো কোনো এক ব্যক্তি প্রতারিত হচ্ছে, তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে সকলেরই নজর রাখতে হবে। যদি আমরা যেভাবে সরকার কোনো বিষয়গুলো আমরা দূর করতে গিয়ে তাদের সাথে চাই না। আগামীতে আমাদের যে নির্বাচন, এটা একদম দৃঢ়ভাবে আমরা ইনশাআল্লাহ করবো। সৃজনশীলতা কাজে লাগিয়ে মোম নিয়ে সফল উদ্যোক্তা মিরপুরের শফিকুল আলম ৪৪ বছর আগে মাত্র ৩,০০০ টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন মোমের ব্যবসা। বর্তমানে তার মাসিক আয় ২৫ থেকে ৩০ লাখ টাকা। আর তৈরি করছে বাহারি ডিজাইনের মোম। এক্সপোর্ট হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। পাশাপাশি দেশীয় ব্র্যান্ড আড়ঙে নিয়মিত মোম দিচ্ছেন তিনি। অসহায় সম্বলহীন মানুষকে তার কারখানায় কাজের সুযোগ তৈরি করে দেওয়াও তার অন্যতম উদ্দেশ্য। বিস্তারিত মাকদুরা মিতির প্রতিবেদনে। মোমের মতো সাধারণ বস্তুও সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠতে পারে অসাধারণ। দীর্ঘ ৪৪ বছর ধরে মিরপুরের শফিকুল তৈরি করছেন বাহারি ডিজাইনের নজর কাড়া সব মোমবাতি। গল্পের শুরুটা হয়েছিল ১৯৮১ সালে। ঈদে সালামি হিসেবে পেয়েছিলেন মাত্র ৩,০০০ টাকা। সেই টাকা দিয়েই শখের বশে শুরু করেন মোমবাতির ব্যবসা। ব্যবসার শুরুতে দোকানে দোকানে বিক্রি করতেন সাধারণ মোমবাতি। হলো 81 থেকে শুরু করি, 1981 সন থেকে চিন্তা করলাম যে এই মোমবাতি ব্যবসাটা করলে হয়তো ভালো হবে। সাধারণ মোমবাতির পাশাপাশি মোমের উপর নানা ডিজাইনের আইডিয়া চেপে বসে তার মাথায়। এক সময় পরিচিত একজনের হাত ধরে মাত্র ৬ পিস মোমবাতি রপ্তানির সুযোগ পেয়েছিলেন তিনি। সেই থেকেই শুরু। এরপর স্বপ্ন দেখতেন একদিন ৬ লাখ পিস মোম রপ্তানি করবেন। এক্সপোর্ট মাত্র প্রথমে ৬ পিস এক্সপোর্ট হয়েছিল, তো অনেকে বলছে এটা কি এক্সপোর্ট হলো। আমি বলি ভাই, এটা শিপে যখন গেছে এটা এক্সপোর্টই হয়েছে, হাতে নিয়ে যায়নি।
এই করতে করতে আমি বললাম ভাই 6 পিস থেকে 6 লাখও হইতে পারে। কোনো কর্মী ছাড়াই ব্যবসা শুরু করলেও বর্তমানে 22 জন কর্মী কাজ করছেন শফিকুল ইসলামের মোমবাতির কারখানায়, যাদের মধ্যে অধিকাংশই বিশেষ চাহিদা সম্পন্ন ও সহায় সম্বলহীন। নিজের তৈরি বাহারি মোমবাতি বিক্রি করছেন দেশের অন্যতম ব্র্যান্ড আড়ং-এ, যা বদলে দিয়েছে তার জীবনের গতিপথ। শুরুতে তো আমি একা ছিলাম, পরে আমার ওয়াইফ সহ 3 জন ছিলাম। আস্তে আস্তে এটা যখন আড়ং-এর সাথে কাজ ধরলাম তখন 10-12 জন হলো। তারপর যখন এক্সপোর্টে গেলাম তখন আমার ম্যাক্সিমাম 42 জন ওয়ার্কার ছিল, এখন আমার 22 জন আছে। আমার এখানে সবচেয়ে বেশি মহিলা আছে, এই মহিলার মধ্যে ম্যাক্সিমাম বিধবা, তারপরে ওই একটু প্রতিবন্ধী টাইপের, এদেরকে নিয়ে কাজ করি। ধৈর্য ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তরুণ সমাজ থেকেও তৈরি হতে পারে সফল উদ্যোক্তা বলে মনে করেন মোম ব্যবসায়ী শফিকুল। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবারে দেখে নিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষের লেনদেনের পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের অবস্থা আমরা লক্ষ্য করতে চাই। ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে সামান্য পরিমাণে কিন্তু কমেছে। লেনদেনের অবস্থা যেই অবস্থায় দাঁড়িয়েছে সেটি কিন্তু আমরা জানি প্রায় 32 পয়েন্টের মতো কিন্তু কমেছে এবং অবস্থান করছে 4986 পয়েন্টে। এবং আমরা যদি আজকে লেনদেনের পরিমাণটি একটু দেখে নিই, লেনদেনের মধ্যে আজকে প্রায় 32 কোটি টাকা কিন্তু লেনদেন বেড়েছে, অবস্থান করছে 4885 কোটি 49 লাখ টাকায়। এবং এখন দিন শেষে কিন্তু 70টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং কমেছে 267-র। আমরা দেখে নিচ্ছি টপ গেইনার এবং টপ লুজারের তালিকাটি। টপ গেইনার তালিকায় রয়েছে আনোয়ার গালভানাইজিং, অ্যাপেক্স ফুডস এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এবং টপ লুজারের তালিকাটি দেখে নিচ্ছি। টপ লুজারের তালিকায় আজকে কিন্তু প্রথমে উঠে এসেছে ওয়াইমেক্স ইলেকট্রোড্রাস এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে FAS ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট। ইন্টারন্যাশনাল লিজিং রয়েছে তৃতীয় অবস্থানে। আমরা দেখে নিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। সার্বিক সূচক কমেছে 105 পয়েন্ট, অবস্থান করছে 14,028 পয়েন্টে। এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই দাম কমেছে। 121টির কমেছে, বেড়েছে 40টির, অপরিবর্তিত রয়েছে 25টির। আজকে লেনদেন হয়েছে 24,06 লাখ টাকা। দেখে নিলাম ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। দেখে নিচ্ছি আজকে টাকার সাথে মুদ্রার বিনিময় হার। US ডলার 122 টাকা 80 পয়সা কিনতে লাগছে এবং বিক্রয় করতে লাগছে 21 টাকা 80 পয়সা। পাউন্ড আজকে কিনতে লাগছে 164 টাকা 17 পয়সা এবং বিক্রি করতে গেলে সেটি পাওয়া যাবে 157 টাকা 9 পয়সা। ইউরো 145 টাকা 9 পয়সা আজকে কিনতে পারবেন এবং বিক্রি করতে আজকে লেগেছে 139 টাকা 32 পয়সা। এছাড়াও আমরা অন্যান্য তালিকার মধ্যে রয়েছে জাপান ইয়েন, আজকে 81 পয়সায় বিক্রি হয়েছে এবং কেনা গেছে এবং বিক্রি করলে পাওয়া গেছে 76 পয়সা। সৌদি রিয়াল কিন্তু 33 টাকা 13 পয়সায় আজকে কেনা গেছে এবং বিক্রয় করলে 32 টাকা 37 পয়সায় পাওয়া গেছে। মালয়েশিয়ান রিঙ্গিত আজকে বিক্রি করতে 29 টাকা 76 পয়সা পাওয়া গেছে এবং বিক্রি করলে আজকে পাওয়া গেছে 28 টাকা 87 পয়সা। এছাড়া আমরা যদি দেখে নিই সিঙ্গাপুরি ডলার আজকে কিনতে গেলে 97 টাকা 27 পয়সা কিনতে পাওয়া গেছে এবং বিক্রি করলে 92 টাকা 76 পয়সা বিক্রি হয়েছে। রুপির দাম ছিল আজকে 1 টাকা 46 পয়সা এবং বিক্রয় মূল্য ছিল 1 টাকা 30 পয়সা। চাইনিজ ইয়েন 19 টাকা 2 পয়সায় পাওয়া গেছে, 17 টাকা 3 পয়সা বিক্রি করলে পাওয়া গেছে। এবারে দেখে নিচ্ছি আজকে স্বর্ণের দর। আজকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কিন্তু বেশ খানিকটা ঊর্ধ্বমুখী ছিল। আন্তর্জাতিক বাজারে 33.97 ডলার কিন্তু আজকে বেড়েছে এবং আজকে অবস্থান করেছে 3,966 ডলারে। এবং অভ্যন্তরীণ বাজারে অপরিবর্তিত রয়েছে, আজকে 2,01,775 টাকায় ভরি বিক্রি হয়েছে দেশের বাজারে। দেখে নিলাম গোল্ডের দর আমরা এবং পুঁজিবাজারের দরও দেখে নিয়েছি। সেই সাথে এখন জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SMC এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রদান করেছে। 4 নভেম্বর থেকে আবেদন করা শুরু করা হয়েছে। আবেদন করা যাবে আগামী 15 নভেম্বর পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। প্রতিষ্ঠানটি S&M সিমেন্ট বিভাগ জোন ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 4 নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল আজকের মতো দেশ বাণিজ্যে। সঙ্গেই থাকুন দেশ টিভির।